নমস্কার, শুরু করছি আজকের চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। 1998 পয়লা জানুয়ারি এই বাংলায় জন্ম নিয়েছিল তৃণমূল দল। এখন তার নাম অল ইন্ডিয়া তৃণমূল পার্টি। 1997 26শে ডিসেম্বর উড়িষ্যায় জন্ম নিয়েছিল বিজু জনতা দল। দুটো আলাদা প্রেক্ষিতে, দুটো আলাদা রাজনৈতিক অবস্থান থেকে। আর কদিন পরে 27শে পা দেবে দুটো দলই। সেই সময় প্রত্যেক আঞ্চলিক দল তাদের জনপ্রিয়তা, তাদের কংগ্রেস বিরোধিতা, কমিউনিস্ট বিরোধিতাকে কাজে লাগিয়ে বিজেপির উত্থান, বিজেপির উঠে আসাকে সুনিশ্চিত করার এক নীল নকশা কাজ করছিল, এক গোপন ষড়যন্ত্র। দীর্ঘ সময় ধরে সেই পরিকল্পনায় বহু মানুষ সামিল ছিলেন। ছিল আরএসএস, ছিল বিজেপির প্রমোদ মহাজনের মতো নেতারা, যারা সাংগঠনিক আর্থিক সাহায্য নিয়ে হাজির ছিলেন। কিন্তু সে নীল নকশা মাঝপথেই কিভাবে ভেঙে পড়ল, কেন ভেঙে পড়ল, তা নিয়েও আলোচনা করব। প্রথমে দেখা যাক সে সময় দেশের কোন আঞ্চলিক শক্তির সঙ্গে কেমন সম্পর্ক ছিল। তাদের পাশে পূর্ণ সমর্থন নিয়ে দাঁড়িয়েছিলেন চন্দ্রবাবু নাইডু। 98 7 মাসের, 99 5 বছরের অটল বিহারী সরকারকে বাইরে থেকে কিন্তু প্রায় নিঃশর্ত সমর্থন দিয়েছিল তেলেগু দেশম। শর্ত একটাই, রাজ্যের জন্য টাকা চাই, প্রকল্প চাই। কমিউনিস্ট পার্টিগুলোর বাইরে থেকে সমর্থন তার মনে ধরেছিল, এবং মন্ত্রিত্ব চাই না, কারণ কেন্দ্রে ক্ষমতাবান মন্ত্রী হয়ে তার নেতৃত্বকে চ্যালেঞ্জ করবে, এটাও চন্দ্রবাবু নাইডু চাননি। ওধারে এআইডিএমকে, পরে ডিএমকে, তাদের নিজেদের রাজনৈতিক বিরোধিতা তো রাজ্যের রাজনৈতিক সমীকরণ মেনেই চলে। কাজেই 98-এ জয়ললিতার সমর্থন তুলে নেবার পরে 99-তে বিজেপির সমর্থন পেল করুণানিধির। সমর্থন ছিল দেশের সব থেকে পুরনো ধর্মীয় ভিত্তিতে, কংগ্রেস বিরোধিতার ভিত্তিতে গড়ে ওঠা দল শিরোমণি আকালি দলের। স্বাভাবিক সমর্থন ছিল শিবসেনার, সমর্থন ছিল জেডিইউ, সমতা পার্টির, এবং এসব আঞ্চলিক দলগুলোর সমর্থনের ভিত্তিতে গড়ে উঠেছিল 98-এর ঢের আগে থেকে। সেই সময় থেকেই আরএসএস বিজেপির চোখ উড়িষ্যার দিকে। সেখানে আদিবাসী অঞ্চলে আরএসএস এর ভালো প্রভাবও ছিল, কিন্তু কংগ্রেস বিরোধিতায় বিজু পট্টনায়কের উৎকল কংগ্রেস এবং রাজ্যে তেমন নেতা না থাকায় বিজেপি বিজু পট্টনায়কের পেছনেই থাকত। পরে জনতা দল তৈরি হবার পরে বাজপেয়ী বিজু সখ্যতা বজায় ছিল। বিজু পট্টনায়ক মারা গেলেন 97 জুলাই। আমাদের এখানে যেমন জ্যোতিবাবু, উড়িষ্যায় তেমনই বিজু বাবু। কাকা নয়, দাদা নয়, জেঠু নয়, স্রেফ বাবু। এক লেজেন্ড, এক রূপকথা। বিজু পট্টনায়ক যখন মারা গেলেন তখন তার উৎকল কংগ্রেসে, পরে জনতা দলের বড় বড় সব নেতা, শ্রীকান্ত জেনা, দিলীপ রায়, বিজয় মহাপাত্রের মতো নেতারা। নবীন পট্টনায়ক বিদেশে মানুষ, উড়িয়া ভাষাতে এখনো স্বচ্ছন্দ নন। দিল্লিতে সাইকো ডেলহি নামে এক ফ্যাশন বুটিক চালাতেন। তার বন্ধু রোলিং স্টোনের মিক জাগার, জ্যাকলিন কেনেডি, অভিনেতা রবার্ট ডি নিরো। তিনি বছরে 3-4 বার বিদেশে যেতেন, ঘুরতে ভালোবাসতেন, বই পড়তেন, ভালোবাসতেন, বই লিখেওছেন। গুজরালের মন্ত্রিসভা পড়ে গেল। রাজনীতি এরাপল্লী প্রসন্নের মতো রাজনীতির বল ঘুরছে। নবীন পট্টনায়কের দিদি দাদা কেউই রাজনীতিতে আসতে চাইছিলেন না। ওদিকে দলে বিজুবাবু নেই, কিছু লোক বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। শ্রীকান্ত জেনা, বিজয় মহাপাত্র, দিলীপ রায়ের মতো নেতারা চাইছেন বিজেপির সঙ্গে যোগ না দিয়ে আঞ্চলিক দল হোক, বিজুবাবুর ছোট ছেলেকে সামনে রাখা হোক, পরে ক্ষমতা হাতে নেওয়া যাবে। ফিরছে আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ইতিমধ্যে বিজুবাবুর আসন আসকা থেকেই লোকসভার আসন জিতেছেন নবীনবাবু। বিজেপিতে যোগ না দিয়ে বিজেডি তৈরি হলো। নেতা নবীন পট্টনায়ক। নতুন দল তৈরির পয়সা জোগালেন প্রমোদ মহাজন। কংগ্রেসের বিরুদ্ধে আঞ্চলিক দলের থিওরি। দলের প্রথম দিনের বৈঠকে হাজির থাকলেন বিজেপি নেতা সাংসদ শত্রুঘ্ন সিনহা। রাজনীতিতে এসেই আসকা থেকে বিপুল মার্জিনে জেতা, অটল বিহারী মন্ত্রিসভায় মন্ত্রী হওয়া এবং 2000 সালেই 147টার মধ্যে 62টা বিধানসভার আসন জিতলেন। বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী হলেন। এক সোশ্যালাইট নবীন পট্টনায়ক মানুষকে বললেন, আপনাকারা জবরদস্ত সাপোর্ট লাগি, মুই আপনাকারা আভারী। তিনি এইটুকু উড়িয়া বলতো 2বার কাগজ দেখেছিলেন। এখনো ভুবনেশ্বরে বিজু পট্টনায়ককে তৈরি বিশাল প্যালেসে তিনি থাকেন। ডানহিল সিগারেট খান, 22,000 টাকা দামের ফেমাস গ্রাউজ হুইস্কি খান। কিন্তু মজার কথা, সেই উড়িষ্যার আম আদমির হৃদয়ের সম্রাট হেরে ভূত। আরএসএস, বজরং দল, বনবাসী, আদিবাসী সমিতি ইত্যাদি দিয়ে এক বিরাট হিন্দু কনসলিডেশনের ফলেই বিজেপি আজ ক্ষমতায়। বিজেপি ঠিক করেছিল আঞ্চলিক দলগুলোকে দিয়ে কংগ্রেস হাটাও, কমিউনিস্ট হাটাও,
তারপরে সেই বিরোধিতার জায়গা দখল করো, তারপর ক্ষমতা। সেই নীল নকশার গোপন ষড়যন্ত্র আজ সফল। তার প্রথম কারণ হলো দেশ জুড়ে বিজেপি বাড়ার আগেই আঞ্চলিক দল গড়ে উঠেছিল, এক ধরনের আইডেন্টিটি পলিটিক্স, যা আগে তামিলনাড়ুতে ছিলই, তা ওই 80-র শেষ 90-এর থেকে দেশ জুড়ে ছড়িয়ে পড়ল, মূলত কংগ্রেস নেতৃত্বের হাইকমান্ডের ব্যর্থতায়। কমিউনিস্ট নেতৃত্বের সাহি বিপ্লবীয়ানা বজায় রেখে, শুদ্ধতা বজায় রেখে, অথচ সংসদীয় রাজনীতির মধ্যেই বিচরণ করার মধ্যে যে কন্ট্রাডিকশন, যে দ্বন্দ্ব ছিল, তার ফলেই রাজ্যে রাজ্যে আঞ্চলিক দল আর নেতা মাথা চাড়া দিয়ে রাজ্য রাজনীতির দখল নিতে এলো। জাতিসত্তার আন্দোলন, ভাষা সংস্কৃতির আন্দোলন কমিউনিস্টদেরই তো করার কথা, কিন্তু তার দায় নিলেন কংগ্রেস থেকে বেরিয়ে আসা নেতা, জনতা দল ভেঙে এগিয়ে আসা নেতারা। অন্ধ্র, কাশ্মীর, বিহার, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, এমনকি উত্তরপ্রদেশেও জনতা দল ভাঙল, জেডিইউ সমতা দল তৈরি হলো। পরে লালুর রাজ, রাষ্ট্রীয় জনতা দল, উত্তরপ্রদেশে সমাজবাদী দলের মুলায়ম সিং যাদব, বহুজন সমাজ পার্টি কাসিরামের পর হাল ধরলেন মায়াবতী। আন্ধ্রে তেলেগু দেশমের ভার নিলেন চন্দ্রবাবু নাইডু, শ্বশুর এনটি রামারাওকে সরিয়ে। কাশ্মীরে ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ তো ছিলেনই। কংগ্রেস থেকে জনতা, তারপর পিডিপি তৈরি করলেন মুফতি মোহাম্মদ সঈদ। উড়িষ্যাতে বিজেডি আর বাংলায় তৃণমূল। দুটো জিনিস খেয়াল করার মতো, বেশিরভাগটাই কংগ্রেস থেকে বেরিয়ে যাওয়া নেতারা এই আঞ্চলিক দলের হাল ধরলেন। তার মূল কারণ কংগ্রেস হাইকমান্ডের দিল্লি কেন্দ্রিক রাজনীতি। আর 2 নম্বর বিষয়টাও মাথায় রাখুন, একমাত্র লালু প্রসাদ যাদব কিছুটা হলো মুলায়ম সিং যাদব ছাড়া প্রত্যেকের সঙ্গে বিজেপি নেতাদের গভীর সম্পর্ক। সেই সময় প্রমোদ মহাজন, সুষমা স্বরাজের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দারুণ সখ্যতা ছিল। অটল বিহারী বাজপেয়ী ওনার বাড়িতে এসে ওনার মায়ের সঙ্গে দেখা করেছেন। রাজনাথ সিং এর মতো নেতা মমতার ধর্ণামঞ্চে এসেছেন। বিজেপি নেতৃত্ব খুব ভালো করেই জানতেন বাম সরকার, সিপিএম সরকারকে এক চুল সরানোর ক্ষমতা তপন শিকদার, রাহুল সিনহাদের নেই। অথচ মমতাকে তারা বিজেডির নবীন বাবুর মতো ভরসাও করতে পারতেন না। তার প্রধান কারণ আমাদের বাংলার জনবিন্যাসে। ওড়িশায় মুসলিম সংখ্যালঘুদের সংখ্যা 2.17%, খ্রিস্টান জনসংখ্যা 2.77%। কাজেই বিজেপির ধারণা হয়েছিল উড়িষ্যার হিন্দু জনসংখ্যার বেশিরভাগটাই একসময় তারা পেয়ে যাবেন। কিন্তু আমাদের বাংলাতে মুসলমান এবং সংখ্যালঘু জনসংখ্যা 30%। এই জনসংখ্যার এক বিরাট অংশ বাম এবং এক ভালো অংশ তৃণমূলের দিকে ছিল। নন্দীগ্রাম সিঙ্গুরের আন্দোলনের সময় এই গরিব মুসলমানের সমর্থন তৃণমূলের দিকেই চলে এলো। এই সংখ্যালঘু ভোটের বিরাট ঘাটতির ফলেই বামফ্রন্ট হেরে যায়, বা এখনো তারা জমি ফিরে পাচ্ছে না। বিজেপি এটা টের পেয়েছিল। নির্বাচনী পাটিগণিতের কথা মাথায় রেখে সংখ্যালঘু ভোট হাতছাড়া করবেন না মমতা। আবার সিপিএম বিদায় হবার আগেই বিজেপির সঙ্গে ন্যূনতম সখ্যতা, কোনো রকম বোঝাপড়া, রাজনৈতিক আত্মহত্যা হবে, এটা বুঝেছিলেন, বোঝেন মমতা। কাজেই স্টান্স বদলাতে পারে। কেন্দ্র সরকারের সঙ্গে প্রকল্প, অনুদান ইত্যাদির জন্য কিছু বোঝাপড়ায় হয়তো গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল, কিন্তু প্রতিটা পদক্ষেপের পরে গলা চড়িয়ে বিজেপি এবং তাদের আদর্শ ইত্যাদির বিরোধিতায় নিজেদের অবস্থানের কথা জানান দিয়েছে তৃণমূল দল। যে দায় নবীন পট্টনায়কের ছিল না। নবীন পট্টনায়কের লড়াই ছিল কংগ্রেসের সঙ্গে, মমতা লড়েছেন এক সংগঠিত ক্যাডার বেসড পার্টির সঙ্গে, ইঞ্চিতে ইঞ্চিতে লড়ে গেছেন। আজ বস্তি তো কাল রেল রোকো, তো পরশু রাস্তায়, তারপরের দিন ধর্মতলা। রূপোর চামচ মুখে দেওয়া নবীন বাবুকে এটা করতে হয়নি। করতে হলে তিনি রাজনীতি হয়তো করতেনই না। কোনো মাথা ফাটার ব্যাপার নেই, 21শে জুলাইয়ের গুলি খাওয়া নেই, মিছিল, অনশন, ধর্ণা নেই। বাবা মারা গেলেন, পাকা মাথাদের সমর্থনে আজকা থেকে জিতেই কেন্দ্রীয় মন্ত্রী, কমাস পরে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে মুখ্যমন্ত্রী। ফিরছি আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। মমতা বিজেপির সখ্যতায় বেশি দিন থাকতে পারেননি। তার প্রধান কারণ বাংলার সংখ্যালঘু জনবিন্যাস। এই জনবিন্যাস যাতে মমতার দিক থেকে সরে বিজেপির দিকে তো যাবে না, তাহলে এর দাবিদার সিপিএম। কিন্তু সেও তো কোনোভাবেই পুরোটা পাবে না, আর না পেলে সরকারেও আসবে না। কাজেই আপাতত বিজেপির বিরুদ্ধে বাংলার সংখ্যালঘু ভোট মমতার ভরসা, নবীন পট্টনায়কের নয়। যে নকশা তৈরি হয়েছিল মধ্য 80-তে, আর 80-র শেষ থেকে কাজ শুরু হয়েছিল এবং ফুলে ফেপে উঠেছিল 90-এ, সেই আঞ্চলিক দলগুলো দিয়ে
কংগ্রেস হারাও, কমিউনিস্ট হারাও, তারপর আঞ্চলিক দলগুলোর ক্ষমতা দখল করে একচ্ছত্র রাজত্ব করবে আরএসএস বিজেপি, সেটা উড়িষ্যাতে হলো, হালে মহারাষ্ট্রতেও হলো। কিন্তু পশ্চিম বাংলা 30% বেশি সংখ্যালঘু মানুষের ভোটকে উপেক্ষা করে নির্বাচনে জেতা অসম্ভব। তেলেঙ্গানার আইডেন্টিটি পলিটিক্সের সঙ্গে হিন্দি, হিন্দু, হিন্দুস্তানকে মেলাতে পারছে না বিজেপি। একইভাবে আন্ধ্রে তেলেগু বিড্ডা হয় জগন রেড্ডি নয় চন্দ্রবাবু নাইডু, বিহারে নীতিশ কুমার বা তেজস্বী যাদব যে বিহারিয়ানার কথা বলছেন তার সঙ্গে তাল মেলাতে পারছে না বিজেপির কোনো নেতা। সেই কারণে বিহারে বিজেপির বড় মুখ নেই। এমনি এমনি নীতিশ মুখ্যমন্ত্রী নন। সব মিলিয়ে এই আঞ্চলিক দলের যে নীল নকশা নামিয়েছিল আরএসএস বিজেপি, তা একটা সময় পর্যন্ত কংগ্রেসকে হারিয়েছে, কমিউনিস্টদেরও হারিয়েছে। কিন্তু তারপর তারা নিজেদের আইডেন্টিটি পলিটিক্সে নেমে গেছেন। বাংলায় মমতা এক বাঙালি পাশের বাড়ির মহিলা, যিনি লড়ছেন বিজেপির বিরুদ্ধে, এক অবিসংবাদিত নেতার বিরুদ্ধে, যিনি চোলাই চোলাই বাজবে জয়ের ভেরি বলে দিদিকে হারানোর ডাক দেন এবং হারেন, আবার হারবেন। দুটো দল একই রাজনৈতিক ষড়যন্ত্রের আঁচে বেড়ে ওঠার পরেও তৃণমূল বিজেপির স্বপ্ন অনুযায়ী উবে যাওয়া তো দূরস্থান, উল্টে সরব হচ্ছে বিজেপি বিরোধিতায়। স্ট্রাইক রেটের দিকে চোখ রাখুন। কংগ্রেসের মুখোমুখি বিজেপি দারুণ খেলছে, কিন্তু তৃণমূলের কাছে হেরে ভূত। বিজেপির তত্ত্বের সবচেয়ে বড় ভুল ছিল আঞ্চলিকতার বৈচিত্র্যে হাওয়া দেওয়া। আমাদের দেশের ফেডারেল স্ট্রাকচারটা আরও বেশি করে উঠে এসেছে। ভাষা, সংস্কৃতি, খাদ্য, পোশাকের বৈচিত্র্যকে অস্বীকার করে আরএসএস বিজেপি এক জাতি, এক নেতা, এক ভাষার থিওরির ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে আছে তৃণমূলের আজকের অবস্থান। তার প্রথম শত্রুকে গোহারান হারিয়েই বসে থাকেনি তৃণমূল, তারপরের শত্রুকেও সে একইভাবে চিহ্নিত করেছে এবং একেবারে মুখোমুখি সংঘাতে নেমেছে। উল্টো দিকে নবীনবাবু তার প্রথম শত্রু কংগ্রেসকে হারালেন, কিন্তু বিজেপির সঙ্গে বিরোধিতাও বাড়ালেন না। সেই সুযোগটা নিয়ে বিজেপি আজ ক্ষমতা দখল করেছে। হ্যাঁ, এই কারণেই নবীনবাবু হেরে গেলেন, বিজেপি উবে যাওয়ার মুখে। অন্যদিকে তৃণমূল আরও বেশি ক্ষমতা নিয়ে রাজ্যের গতিতে। আজ এ পর্যন্তই। শুভরাত্রি।